বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বসেছি। আমরা জানি যে বাংলাদেশে বীমা খাতে ব্যাপক সাড়া আছে, যদিও জনগণের অন্তর্ভুক্তি এই খাতে অনেক কম। এই বিষয়গুলো আসলে বিশেষ করে এই খাতে মোট গ্রাহক এখন পর্যন্ত 1,33,00,000-এর মতো, আমরা যতটুকু জেনেছি সেটা মোট জনসংখ্যার 8%-রও কম। সেই হিসেবে এই বীমা খাতটা কেন মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে না, বীমা খাত কেন প্রয়োজন, সম্ভাবনা কি আছে বীমা খাতে, সমস্যাগুলো কি আছে, সবকিছু মিলিয়ে আজকে আমরা বীমা খাত নিয়ে আলোচনায় বসেছি। আমাদের টেবিলে আজকে করছেন জনাব আপেল মাহমুদ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও। আপনাদের দুজনকে স্বাগত। আচ্ছা, আমরা জনাব আপেল মাহমুদ আপনার কাছে যাচ্ছি। মূলত বীমাটা আসলে বাংলাদেশের মানুষ খুব একটা মানে অনেকে আগ্রহ নিয়ে আগায় না। আসলে বীমা কেন করতে হবে, এটা হচ্ছে তাদের প্রথম প্রশ্ন। এই বিষয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বীমা খাতটা আসলে এটা একটি সম্ভাবনাময় খাত। এখানে বীমা সম্পর্কিত যে সকল ধারণা বা যে সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন, আসলে এটি বলা যায় শিক্ষার শুরু থেকেই একজন এটি সম্পর্কে শেখার সুযোগ পায় না। একটি পর্যায়ে এসে হয়তো বীমা সম্পর্কে জানার কিছুটা সুযোগ ঘটে। আচ্ছা, তো এখানে সাধারণ জনগণের মধ্যে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস যে কথাটা আমরা বলি, এটি রয়ে গেছে। বীমা আসলেই একজন মানুষের জন্য চরম এবং পরম বন্ধু। কিভাবে যে মানুষ যখন বিকশিত হয় বা জীবন চলার পথে তার প্রত্যেকটি চিন্তা চেতনার সাথে তার নিজেকে জড়িয়ে ফেলে, সেই সকল চিন্তা চেতনা যখন বাস্তবায়ন করতে যায়, তখনই কিন্তু আসলে একজন মানুষের মধ্যে অস্থিরতা, অনিশ্চয়তা কাজ করে। বীমা ঠিক এরকমই একজন বন্ধু। সেখানে বলা হচ্ছে যে তার এই অস্থিরতাগুলোকে আসলে নিশ্চিন্তে সুস্থিরভাবে কাজ করার সুযোগ তৈরি করার জন্য বীমা তার পাশে গিয়ে চরম এবং পরম বন্ধুর মতো দাঁড়িয়ে যায়। অর্থাৎ জীবন চলার পথে সে তার যে সকল কাজগুলো করার জন্য অস্থিরতায় আছে, যদি আল্লাহ না করুক তার জীবন চলার পথে কোনো অঘটন ঘটে যায়, তিনি যদি কখনো ক্ষতিগ্রস্ত হন, সঙ্গে সঙ্গে বীমা তার এই ভবিষ্যতের এই কর্মকাণ্ডটাকে বাস্তবায়ন করার জন্য বা চালিয়ে নেওয়ার জন্য তখন বীমা তার পাশে গিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই জন্যই বীমা প্রত্যেকটা জায়গায় এখানে একটি প্রোটেকশন মেজারমেন্ট হিসেবে কাজ করে। তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের ধারণাটা আসলে লাভ করতে হবে, সাধারণ জ্ঞান, বিশেষ করে বীমা সম্পর্কে যে সকল বিষয়গুলো আমাদের জানা দরকার, একবারে শুরু থেকেই যদি আমরা সেই সকল ধারণাগুলো সাধারণ জনগণের মধ্যে দিতে পারি। এবং বাংলাদেশ সরকারের পর্যায় থেকে ইতিমধ্যেই এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের একটি অথরিটিও আছে এখানে বীমা সম্পর্কিত বিভিন্ন জায়গায় মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য এখানে কাজ করে যাচ্ছে। আর বীমার যে প্রাপ্তিগুলো আছে, এগুলো সত্যিকার অর্থেই একজন মানুষের খুব কঠিনতম সময়, যে সময় মানুষ নিজেকে একেবারেই অসময় মনে করে, ঠিক বীমা সেই মুহূর্তে গিয়েই একজন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আর যেটি আমাদের নুরুজ্জামান সাহেবের মধ্যে বলে গিয়েছেন যে বীমা কিন্তু আসলে দুটো ধারায় কাজ করছে। একটা হলো জীবন সম্পর্কিত যে বীমাগুলো আছে, আর একটা হলো সম্পদ এবং সম্পত্তির জন্য যে বীমাগুলো আছে। ধন্যবাদ। আপনি আসলে আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে আপনারা সেবাগুলো দিচ্ছেন, মূলত এখানে তো হচ্ছে তারা নিজেরা দায়িত্ব নিয়ে ইনফরমেশনগুলো জানলো, কিন্তু ইনফরমেশনগুলো আসলে ইন জেনারেল কোনো সেমিনারের মাধ্যমে হোক বা নিয়মিতভাবে মানুষকে সচেতন করার জন্য এরকম কোনো ব্যবস্থাপনা আছে কিনা বা আপনারা করছেন কিনা একটু আপনি বলবেন। ধন্যবাদ। এখানে আমাদের আসলে যে বাংলাদেশ সরকার কর্তৃক যে অথরিটি আছে, অথরিটি সহযোগিতায় প্রত্যেকটি জায়গায় আমরা বীমা বিষয়ক বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করে যাচ্ছি। সাধারণ জনগণের মাধ্যমে সুধী সমাবেশ আমরা করছি এবং সেখানে বীমাটা কি, বীমা করলে মানুষ কিভাবে সকল দিক থেকে নিরাপদে নিশ্চিন্তে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারে, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, বাসস্থান, প্রত্যেকটি জায়গায় বীমার মাধ্যমে যে সাপোর্ট পাওয়া সম্ভব, এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি। এবং আমাদের বিভিন্ন জায়গায় এ ধরনের ব্যানার, ফেস্টুন বা নিয়ন সাইন করে দেওয়া হচ্ছে। এভাবেও আমরা তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি অথরিটির সহযোগিতায় আমরা নিচে প্রাইমারি লেভেল এবং মানে যেটা হাই স্কুল লেভেল, জুনিয়র এবং কলেজ লেভেলে আমাদের এখানে সিলেবাসেও এই বিষয়গুলো মানে অন্তর্ভুক্ত করে স্টুডেন্টদেরকে যারা শিখতে চায় তাদেরকে সচেতন করার জন্য আমরা একটু চট্টগ্রামে যাব। চট্টগ্রামে আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রামে সংযুক্ত আছেন জনাব
মোহাম্মদ আলী, তিনি এসিআই ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত আমাদের বীর সংলাপে। মূলত আপনারা যারা বীমা কোম্পানিতে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে ইন্স্যুরেন্স করার জন্য উৎসাহিত করছেন, সেই জায়গাটা আসলে মানুষকে সচেতন করার ক্ষেত্রে এবং ইন্স্যুরেন্স করানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কি কি এই মুহূর্তে আছে? কারণ এখন আমরা অনেকগুলো বছর পার করেছি। এই দীর্ঘ সময় আসলে অভিজ্ঞতার আলোকে যদি বলতেন যে আসলে আপনারা কোন কোন ধরনের সমস্যাগুলো ফেস করছেন বা চ্যালেঞ্জগুলো কি কি মানুষকে ইন্স্যুরেন্স করানোর ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল 24 এর দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন। আসলে বাংলাদেশ স্বাধীনতার পর, আপনারা জানেন স্বাধীনতার আগে অসংখ্য বীমা কোম্পানি ছিল। আফটার লিবারেশন এটাকে দুইটা কর্পোরেশনের একটা জীবন বীমা, একটা সাধারণ বীমা কর্পোরেশন করা হয়। জি। আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে সাধারণ বীমার সাথে জড়িত, আচ্ছা, বাংলাদেশে সাধারণ বীমার গ্রাহক হাতে গোনা, তার মানে বিজনেস ক্লাস শুধু। আর অপরপক্ষে জীবন বীমার গ্রাহক 17 কোটি জনগণ সবাই হতে পারে। শুনতে পাচ্ছি, বলুন। সেখানে ভেরি মাচ ক্লিয়ার, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক দ্বারা, জি, বাংলাদেশের অর্থনীতির দ্বারায় আপনারা জানেন ব্যাংক এবং বীমা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমগ্র বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায়। জি। সেখানে বাংলাদেশের সাধারণ বীমা কোম্পানিগুলো, আপনি যেটা প্রশ্ন করছেন যে বর্তমান কি চ্যালেঞ্জ, বা আসলে এই চ্যালেঞ্জ এখন একটা বড় চ্যালেঞ্জ বীমা কোম্পানিগুলোর সামনে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ ভলিউম অফ বিজনেস, আসলে 43টা সাধারণ বীমা কোম্পানি, প্রায় 32টার মতো আপনার জীবন বীমা কোম্পানি। জি। এখানে ভলিউম অফ প্রিমিয়াম ভেরি মাচ লিমিটেড। এটা এই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতার মাধ্যমে এই প্রিমিয়ামগুলো আপনার আহরণ করা হয়। আসলে সবচেয়ে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে সাধারণ বীমায় বাংলাদেশে অর্থনীতির অবদান, যেখানে উন্নত বিশ্বে 4 to 5% জিডিপিতে, সাধারণ বীমা বাংলাদেশে এটা বিলো 1%। রিসেন্টলি আপনি জানেন ইন্স্যুরেন্সের যে রেগুলেটরি অথরিটি ইদ্রা, ওরা অসংখ্য যুগান্তকারী অনেক পদক্ষেপ নিয়েছেন। যে পদক্ষেপের ধারাবাহিকতায় ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত দুর্বলতাগুলো কাটিয়ে একটা সোজা উন্নত একটা পজিশনে আসার জন্য ওনারা চেষ্টা করতেছেন। আচ্ছা। পাশাপাশি এখানে যেটা আমি সমস্যা হিসেবে প্রথমে দেখব, বীমা, বিশেষ করে সাধারণ বীমা পেশাগতভাবে জনবল, দক্ষ জনবল খুবই কম। এখন যত লিকেজ বা যত ধরনের কোনো সমস্যাগুলো আছে, এগুলো কাটিয়ে উঠে কিভাবে বীমা শিল্পকে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই ব্যাপারে অথরিটি এবং বীমা কোম্পানিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনি জানেন রিসেন্টলি টোটাল সোনারগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা বীমা সম্মেলনে উনি একটা কথা বলেছেন, বাংলাদেশে বীমা শিল্পকে, বাংলাদেশের বীমা শিল্পকে আগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু এটা অর্থনীতির বড় একটা ভাগিদার এই বীমা শিল্প। তো সেই প্রেক্ষিতে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ইদ্রা ওনাদের একজাক্ট আপনার দক্ষ কর্মকর্তাদের নিয়ে বীমা শিল্পর সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে ওনারা অনেক চেষ্টা করতেছেন, যাতে করে ভবিষ্যতে বীমা শিল্প একটা সুষ্ঠু পথে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। হ্যালো। জি জি, ধন্যবাদ। মূলত আপনি যে বিষয়গুলো বলছিলেন, দক্ষ জনবলের অভাবকে আপনি উন্নতভাবে দায়ী করছেন। মূলত দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে আসলে আপনাদের কোনো উদ্যোগ এর মধ্যে নিয়েছেন কিনা আপনারা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে বেসরকারি বীমা কোম্পানিগুলো তাদের দক্ষ জনবল গঠনের উদ্দেশ্যে শিক্ষিত লোকদের
আগ্রহী করতেছে যাতে করে ওরা বিমা শিল্পে আসে। আপনি একটা জিনিস জানবেন, বাংলাদেশের বাস্তবতায় যারা আসলে মেধাবী তারা বিমা শিল্পে আসতে চায় না। আমরা চাচ্ছি, কারণ মেধাবীর সমাগম না ঘটলে একটা শিল্পে কোনো অবস্থাতেই ভবিষ্যৎ সুদৃঢ় করা যায় না। আমরা চেষ্টা করতেছি বর্তমানে বিশেষ করে বিমা কোম্পানিগুলো আমাদের রেগুলেটরের সহায়তায় একটা দক্ষ আপনার জনশক্তি গড়ে তোলার জন্য আমরা আহ্বান করছি, যাতে শিক্ষিত লোকেরা, শিক্ষিত ছেলেরা এই শিল্পে আসে এবং এই শিল্পকে এগিয়ে নিয়ে যায়। কারণ যে কোনো একটা শিল্পকে এগিয়ে নিতে হলে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নাই। দক্ষ জনশক্তি না থাকলে যে কোনো একটা শিল্প এগিয়ে নেওয়া যায় না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এসিআই ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আলীর সাথে কথা বলছিলাম। আপনারাও তো শুনেছেন, অনেকগুলো সমস্যা উনি বলেছেন। মূলত আমরা এই আলোচনার মাধ্যমে জেনেছি যে 8%-এরও কম জনশক্তি করি যে পার্সেন্টেজ গুলো আস্তে আস্তে বাড়বে, যেহেতু সচেতনতা বাড়ছে। আপনার কাছে একটু যাবো জনাব আপেল মাহমুদ, এই যে মেলার কথা উনি বললেন, মেলায় মূলত আপনারা কিভাবে মানুষকে সচেতন করছেন, মেলায় কি কি ফ্যাসিলিটি থাকে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। মেলার মূল উদ্দেশ্যই হলো আসলে বিমার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো একজন মানুষকে খুব কাছে থেকে কিভাবে সহযোগিতা করতে পারে এবং পরিকল্পনাগুলোর মাধ্যমে মানুষের বিনিয়োগ এবং তাদের সঞ্চয়কে উদ্বুদ্ধ করতে পারে, এই বিষয়গুলো বিভিন্ন ধরনের আমাদের লিফলেট, তারপরে পোস্টার, তারপরে আমরা বিভিন্ন ধরনের নাটিকা করে আমরা এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও আমাদের বীমা শিক্ষার ক্ষেত্রেও কিছু সচেতনতা আছে, তাদের সেই ইয়েগুলো ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছে তারাও এই মেলায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশে আপনি জানেন যে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের একটি বীমা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এটা হলো বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। এছাড়াও কয়েকটি প্রাইভেট অ্যারেঞ্জমেন্টেও কয়েকটা শিক্ষা এবং প্রশিক্ষণমূলক বীমা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারাও বিভিন্নভাবে এই তাদের ক্যারিকুলামগুলো এবং কিভাবে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করা যায় সে বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। আর সর্বোপরি আসলে সরকারি পর্যায় থেকেও কিন্তু অনেকগুলো পদক্ষেপ বীমার ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ছোট হলেও তার মধ্যেও কিছু বাধ্যতামূলক জায়গা আছে, যেমন সাধারণ বীমার ক্ষেত্রে, যেটা আমাদের চট্টগ্রাম থেকে আমাদের একজন বীমা বিশেষজ্ঞ উনি যে কথাটা বলেছেন, সাধারণ বীমার ক্ষেত্রেও কিন্তু একটা গাড়ি যদি আমরা রাস্তায় নামাতে চাই তাহলে কিন্তু তার ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক। এরকম বেশ কিছু খাত, লাইফের ক্ষেত্রে আমাদের ওইরকম ধরনের কোনো বলা নেই। তবে লাইফের অনেকগুলো সোর্স আছে যেখানে একজন মানুষ তার জীবন পথে চলার জন্য বীমা খুব নেসেসারি, এখানে বীমা খুব প্রয়োজনীয়। তার শিক্ষার ক্ষেত্রে যেমন বীমার দরকার আছে, চিকিৎসার ক্ষেত্রে বীমার দরকার আছে। যারা এই খরচগুলো বহন করছেন তারাও কিন্তু অনিশ্চয়তায় থাকেন। যখন একজন বীমার মাধ্যমে এটা নিশ্চয়তা পাচ্ছেন, তখন তার সন্তানকে অপেক্ষাকৃত একটা ভালো একটা জায়গায় সে লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। কেন যে আল্লাহ না করুক ওই গার্জিয়ান যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়, যতদিন পর্যন্ত তা ওই বাচ্চার লেখাপড়া চলবে ততদিন পর্যন্ত বীমা কিন্তু শিক্ষাবৃত্তির মাধ্যমে এই বীমায় সহযোগিতাটা করে। আমি যতটুকু জানি সাধারণ মানুষের মধ্যে যারা বীমা করতে আগ্রহী, একটু ছোট্ট করে কিছু অ্যাড করতে চান, যে জাস্টিফিকেশনের জায়গাটা কিভাবে ঠিক করবে আসলে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা আসলে ঠিক আছে আমি এখানে ইন্স্যুরেন্স করতে পারি, কিসের ভিত্তিতে? এখানে প্রত্যেকটা কোম্পানির আসলে একটি সার্ভিস, যেটা আসলে আমরা সার্ভিসের মাধ্যমেই বলা হয়, যে প্রত্যেকটা কোম্পানির স্লোগানও কিন্তু এরকম। আচ্ছা, হ্যাঁ, তো যেমন আমার কোম্পানির ক্ষেত্রে একটি কথা বলা আছে যে আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন, মানে আমরা এই যে নিরাপত্তার ক্ষেত্রে যে সকল আর্থিকভাবে যে সহযোগিতা করতে পারি তার একটা সেতু বন্ধন রচনা করে দিচ্ছে। এখন এখানে আমাদের বীমা খাতের জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো বীমা কোম্পানি কিন্তু বাংলাদেশ সরকারের একেবারে মানে অনুমোদন প্রাপ্ত পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। সাধারণ জনগণের কাছে যে তারা যে সঞ্চয়টা করতে চাচ্ছে, এই সঞ্চয়ের বিভিন্ন মাধ্যমগুলো এখানে কাজ করছে। যেমন এনজিও কাজ করছে, মাল্টিপারপাস সোসাইটি কাজ করছে, ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে, ব্যাংক কাজ করছে। কিন্তু কিসের ভিত্তিতে? এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে হলো সে যে জায়গায় যে কোনো জায়গায় ইন্স্যুরেন্সটা করবে, করার সময় তার নিজের কিছুটা সচেতনতা, যে পণ্যটা কিনা যে কোনো পণ্য যাচাই বাছাই করা। আমরা এর মধ্যে যতটুকু জেনেছি যে এই যে বীমা কোম্পানিগুলোতে বা বীমার প্রতি মানুষের আগ্রহ কম হওয়ার একটা বড় অন্যতম কারণ হচ্ছে আস্থার সংকট।
যেটা আস্থার সংকট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে দেখা যায়। তো বিমার ক্ষেত্রে এই আস্থার সংকটটা এতদিনেও কেন কমেনি, এর পিছনে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বিনিয়োগ খাতগুলোর মধ্যে বিমা, যেহেতু আমরা আগেই বলেছি এটা একটি সম্ভাবনাময় খাত, অন্য অন্য যে সকল এনজিও বা মাল্টিপারপাস সোসাইটিগুলো, এগুলো কিছু কিছু জায়গায় মানুষের সাথে হয়তো তাদের অজানা শর্তে কিছুটা মানে বিনিয়োগ সংশ্লিষ্ট সঠিকভাবে তারা লেনদেন করতে সমর্থ হয়নি। গ্রাম অঞ্চলে যখন বিমাকেও তারা যখন পেয়েছে, তখন বিমাকেও হয়তো সেই এনজিও বা এখানে মাল্টিপারপাস সোসাইটির মতো একটি কোম্পানি হিসেবে ট্রিট করেছে। কিন্তু আসলে বিমা এখানে যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে, আর্থিকভাবে নিরাপত্তার ক্ষেত্রে তারা বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে তাদের মধ্যে সচেতনতা লাভ করছে। আর আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে যে আমাদের যে পরিবর্তনটা আসছে, আগে অনেকেই ছিল যারা একটু ম্যানুয়ালি তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো বা ম্যানুয়ালি এগুলো একেবারে একজনের কাছ থেকে যখন টাকা গ্রহণ করতো বা রসিদ গ্রহণ করতো বা প্রিমিয়াম গ্রহণ করতো সেই হিসেবে রসিদ দেওয়া হতো। কিন্তু এখন এটার স্বচ্ছতা আনয়নের জন্যই আসলে আমাদের ডিজিটাইজেশনে আমরা চলে গিয়েছি। একজন গ্রাহককে তাৎক্ষণিকভাবে সার্ভিস প্রদানের ক্ষেত্রেও আমরা এই ইন্টারনেট বা বিভিন্ন ধরনের SMS, বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে তাদেরকে নিশ্চিত করতে পারছি, যার কারণে তারাও দিন দিন আস্থার জায়গাটা তাদের মধ্যে বেড়ে যাচ্ছে। আর গভর্নমেন্টেরও যে অথরিটির মাধ্যমে আমরা যে সকল যাদের গ্রাহকদের যে সকল দাবি, বিমার দাবিগুলো হয়, ম্যাচুরিটিতে যে ইয়েগুলো হয়, তাদের অনুপ্রেরণা সহ আমরা খুব তাৎক্ষণিকভাবে স্বল্পতম সময়ে আমরা এই সকল মানে মেয়াদ পূর্তি এবং যে সকল পাওনাগুলো, দাবিগুলো আছে আমরা মেটাতে সক্ষম হচ্ছি, যার কারণে দিন দিন এখনো বিমার দিকে মানুষ আরো ঝুঁকে যাচ্ছে। এবং আগামীতে যেটা আমাদের সম্ভাবনার যে জায়গাটি আছে, আশা করছি আমাদের স্বাস্থ্য খাত সহ প্রত্যেকটা জায়গায় বিমার যখন একটি জাগরণ সৃষ্টি হবে, বিশেষ করে প্রবাসে যারা যাচ্ছে তাদের বিভিন্নভাবে যখন বিমার আওতায় তারা চলে আসবে, তখন এর মধ্যে একটা ভালো ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, আপনি যদি সেই ক্ষেত্রে আপনার কাছে একটু যাবো যে দক্ষ জনবলের অভাব আমরা শুনে আসছি। একটু আগে চট্টগ্রাম থেকে যিনি যুক্ত হয়েছিলেন তিনি কিন্তু এই পয়েন্টটি বলছিলেন, দক্ষ জনবলের অভাব। মূলত দক্ষতা বৃদ্ধির তো অনেকগুলো ওয়ে আছে, বিশেষ করে শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে। তো যেহেতু শিক্ষার ইনক্লুড সেভাবে হয়নি, প্রশিক্ষণের জায়গাটা আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন এবং সার্বিকভাবে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, গভর্নমেন্ট কি করছে? ধন্যবাদ আপনাকে। এখানে অ্যাসোসিয়েশন মানে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সহ আমাদের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যম দিয়েও প্রত্যেকটা কোম্পানিকেই এটা আসলে বাধ্যতামূলক একটি প্রশিক্ষণ মানে বিভাগই ইয়ে করে দেওয়া হয়েছে এবং প্রতিটা কোম্পানি এখন প্রতি মাসে আমাদের অথরিটিকে অলরেডি তার হিসাব দাখিল করতে হয় যে এই মাসে কতজনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিমা শিক্ষার। আর এখন তো প্রশিক্ষণ আরো বাধ্যতামূলক, এই কারণে যেহেতু আইসিটি এর মধ্যে চলে এসেছে। এবং সেক্ষেত্রে যেটি হয়েছে যে প্রতিটা আমরা সাধারণত একজন কর্মীকে ইনিশিয়ালি নিয়োগ দেওয়ার পরপরই তাকে অথরিটির কাছ থেকে একটা লাইসেন্স নিতে হয়। আচ্ছা, তো সেটা কার মাধ্যমে? আগে প্রশিক্ষণ সহ, আগে বিমা শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তারপরে তাকে একটা লাইসেন্স দেওয়া হয় এবং লাইসেন্স প্রাপ্ত হলেই তিনি তখন বিমার কাজ করতে পারেন। এভাবে ধীরে ধীরে এখন দিন দিন বেড়ে যাচ্ছে। আর ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতাও এখন বিমা সেক্টরে বেশ শিক্ষা এবং প্রশিক্ষণমূলক কিছু কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তারা সবাই একটা প্রশিক্ষণের উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই প্রশিক্ষণটা কি শুধু ঢাকা কেন্দ্রিক হচ্ছে না, সারা বাংলাদেশ? সারা বাংলাদেশই বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ। আপনারা এই প্রশিক্ষণ থেকে মানে ফিডব্যাক কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা এখানে প্রত্যেকটা জেলাতেই আমরা প্রশিক্ষণ এই কর্মসূচি পরিচালনা করছি এবং প্রতি মাসে, এবং তাদেরকে আমরা যখন বিমার ক্ষেত্রে যখন কাজ করার সুযোগ করে দিচ্ছি এবং তারা খুব ভালোভাবে তখন একজন মানুষকে বুঝিয়ে বিমার সচেতনতা এবং বিমা করলে তার ভবিষ্যতে কি লাভ হবে, সঞ্চয় যে বৃদ্ধি পাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সঞ্চয়, এই জিনিসগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ। আমরা এর পাশাপাশি আপনার কাছে যাব, আমরা বিরতিতে যাব। বিরতি থেকে এসে আপনার কাছে প্রশ্ন থাকবে মূলত প্রশিক্ষণের পাশাপাশি আসলে যেটা বেসিক বীমা শিক্ষা সেটা কতটা জরুরি, কিভাবে সেটা ইনক্লুড করা যায়। আমরা বিরতি থেকে ফিরে এসে সে আলোচনা। আব্দুল মাহমুদ, আপনার কাছে একটু যাব। মূলত এখানে আরেকটা বিষয় আমরা শুনি যে পেশাদারিত্বের খুব অভাব আছে, পেশাদারিত্বের ঘাটতি আছে। এই জায়গাটা আসলে কি বলবেন, পেশাদারিত্বের ঘাটতিটা কেন?
এখনো আসলে বিশেষ করে ব্যাংকিং খাতে যেরকম শিক্ষিত এবং যারা খুব মেরিটোরিয়াস তাদের মধ্যে অনেকেই ব্যাংকে ইয়ে করেছে, কিন্তু বিমার শুরু থেকেই যেহেতু কিছুটা পেশাগতভাবে বা আস্থার কিছুটা সংকট থাকার কারণে একেবারে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা মেরিটোরিয়াস যারা, তারা এখনো পর্যন্ত বিমাতে আমরা আসলে ওইভাবে কাজ করতে পারি নাই। বাট থিংস আর চেঞ্জিং এন্ড ইমপ্রুভিং। এখনো ভালো কিছু ছেলে মেয়েরা তারা ইন্স্যুরেন্সে আসছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো বিমার প্রথম যখন কার্যক্রম শুরু হয় তখন থেকে যে বিষয়টি ছিল যে একটি ধারণা, একটি নেতিবাচক ধারণা তাদের মধ্যে কাজ করেছে যে বিমার পেশাটা হয়তো তত ভালো নয়, বা বিমার ক্ষেত্রে যারা কাজ করেন তারা তত মানে উন্নত ধরনের পেশায় তারা জড়িত নয়। তবে ধীরে ধীরে এখন যেহেতু উন্নত দেশগুলোতে সহ সব জায়গাতেই ভালো ভালো ছেলে মেয়েরা বিমার জগতে আসছে, আমরা আশা করি এবং মনে করি যে যদি ভালো স্টুডেন্ট লাইফে যারা ভালো ছিলেন বা আছেন তারা যদি বিমাকে পছন্দ করেন, বিমার ক্ষেত্রে কিন্তু অনেক সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার সুযোগ আছে। এবং তারা যদি আসেন ধীরে ধীরে আস্থার যে সংকটের যে জায়গাটা আছে এটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার আছে ছোট, আমরা আশা করি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার কাছে একদম সর্বশেষ প্রশ্ন, মূলত এই মুহূর্তে বীমা খাতকে মানুষের কাছে ভালোভাবে উপস্থাপনের জন্য, বীমা খাতকে উপকারিতা বোঝানোর জন্য করণীয় কি, কার কি করণীয়? এই মুহূর্তে অবশ্যই করণীয় যেটি খুব গুরুত্বপূর্ণ, প্রথম কথা হলো যে বিমার যে উপকার যেগুলো আমরা করে যাচ্ছি সেই জায়গাগুলো বা বিশেষ করে মিডিয়ার সহযোগিতা সহ, অথরিটির সহযোগিতা সহ জনগণের মাঝখানে তুলে ধরা যে প্রতিনিয়ত যে বিমা এই উপকারিতা, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, তারপরে যারা প্রবাসে কাজ করছে তাদের ক্ষেত্রে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সব জায়গায় আমাদের বিমার প্রাপ্তি আছে। যেমন পেনশন যেমন তারা পাচ্ছে, তেমনি বিমার মাধ্যমে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরে তার পরিবার সহযোগিতা পাচ্ছে, এবং বিমার মাধ্যমে একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে। এই হিসাবে জনগণের মাঝখানে যে আমরা সহযোগিতাগুলো করছি এগুলো তুলে ধরা, আর এগুলাই পারে একজন মানুষকে সচেতনতার দিকে নিয়ে যেতে এবং বীমার বিষয়ে সঞ্চয় উদ্যোগ